দুপুর সাথেই সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। আজ মঞ্চ সংবাদ। আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন মঞ্চের কোন মানুষ আমাদের আজকে অতিথি, তার কথা শোনার জন্য। মাম্মাজ বয় শব্দটা কিন্তু আমাদের ভীষণ পরিচিত। একেবারে মায়ের মনের মতো ছেলে। আপনাদের কিন্তু প্রচুর রাগ তার ওপর, মানে যারা এরকমভাবে আগলে রাখেন তাদের নয়, রাগ হচ্ছে উল্টো দিকের মানুষটার। নতুন যে আসে তার জীবনসঙ্গিনী হয়ে, তার যে সমানে সারাক্ষণ বাঙালি করে রেখেছে আর বাবুকে কিনা মানুষ করেনি, সেই বাবুর মা যদি চলে আসে আমাদের স্টুডিওতে এবং তার কথা যদি আপনারা শুনতে পান, কেমন হয়? হ্যাঁ, আপনাদের অন্দরে ঢুকে পড়েছে কৃষ্ণা দত্ত। সেই দত্তগিন্নি আজকে আমার অতিথি, অরিজিতা মুখোপাধ্যায়। স্বাগত তোমাকে। নমস্কার সবাইকে, আমার নাম অরিজিতা মুখোপাধ্যায়। আমি কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করি, সবার কাছে বাবুর মা আপাতত। এই বাবুর মায়ের যাত্রা তো শুরু হয়েছিল স্টেজ থেকেই। হ্যাঁ, সেই শুরুটা যদি একটু শুনি। স্টেজের শুরু? হ্যাঁ, অভিনয়ের শুরু, সেটাই তো অভিনয়ের শুরু। দেখো, আমার প্রথম যেটা স্টেজের অভিজ্ঞতা সেটা খুব খারাপ। সেটা কবিতা বলা দিয়ে। তখন আমি খুব ছোট, মানে খুবই ছোট, ক্লাস 1 পড়ি। আমাকে একটা কবিতা শেখানো হয়েছে, হয় না পাড়ার অনুষ্ঠান, দুর্গাপুজো, আমি উঠে ভুলে গিয়ে হেসে ফেলে, সে একটা যাচ্ছেতাই ঘটনা ঘটিয়েছিলাম এবং আমার মায়ের ধারণা হয়েছিল যে আমার দ্বারা হবে না এসব। গানটা বরাবরই, মা যেহেতু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মানুষ ছিলেন, বাড়িতে চর্চা ছিল গান, ওই কানে শুনে শুনে মুখস্থ। তাও আমাকে ডেকে ডেকে বসানো যায় না রেওয়াজে, আমি খেলে বেড়াই, আমি নিজের মতন থাকতাম। মানে আমি যে কখন কি করব সেটা ভীষণ আনপ্রেডিক্টেবল, বরাবরই কেউ খুব একটা বুঝতে পারেনি। এরকম অবস্থায়, মানে তখন আমি খুব ছোট, প্রাইমারি স্কুলে, তখন আমরা আসানসোলে থাকি। একটা নাটক হবে, সেই নাটকে, আর বরাবরই আমি খুব লম্বা চওড়া। এবার ক্লাসের মধ্যে লম্বা লম্বা মেয়েদেরকে খুঁজে বার করা হয়েছে, তারা পালকি বেহারা হবে। পালকি বেহারাদের কোনো সংলাপ নেই, তাদের ওই শুধু দেখতে দর্শনধারী, তারা লম্বা, তাই তারা পালকি বয়ে নিয়ে যাবে। আর বিশাল অ্যানুয়াল ফাংশনে আর কি, আমার মনে আছে জ্ঞানদানন্দিনী দেবীর লেখা ওই নাটকটা হয়েছিল আমাদের, যেখানে ওই নখের বদলে নরুন দিলাম টাক ডুমা ডুমডুম, সেই শেয়ালের গল্প, সেই নাটকটা হচ্ছে। আর তাতে আমি পালকি বইছি, শুধু তিনজন 6জন লম্বা চওড়া মেয়ে। খুবই আমার মন খারাপ যে আমাকে কোনো রকম সংলাপ দেওয়া হয়নি, তাই আমাকে একটা সংলাপ দেওয়া হয়েছে, এটা কোরাসে বলতে হবে, হুহুম না। ঠিক আছে, কিন্তু দেখা গেল যে আমি, আর সবাই খুব ভয়, মানে আমার মা অন্তত ভীষণই ভীত ছিলেন যে আমি স্টেজে উঠে লোকজনকে দেখে হাত ছাত নেড়ে দেবো, হাসবো। কিন্তু পালকি বাহক, হ্যাঁ, পালকি বাহক, একদমই তাই। এবার সেই ধুতি ঠুতি পরিয়ে গোপঠোপ এঁকে আমাকে তো দেওয়া হয়েছে। এবং আমার মায়ের একটা ভালো জিনিস ছিল, আমার মা কোনো সংলাপ পায়নি, পালকি বাহক, তাও আমাকে খুব সাজিয়েছিলেন যে ঠিক আছে, ওর শখ হয়েছে, আহ্লাদ হয়েছে, দেখি কি করতে পারে। এবং দেখা গেল আমি দারুণ করলাম, আমি কারোর দিকে তাকালাম না, কিচ্ছু করলাম না, আমি এত সিরিয়াসলি পালকি বইলাম, আর মানে বাকিদের তুলনাতেও ভালো হলো ব্যাপারটা, সেটা আমি বুঝলাম আর আমার মা বুঝলেন। মা আমাকে পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি হাসলে না তো? আমি বললাম যে কারণ আমি তো তখন আমি নই, আমি তো তখন পালকি বাহক। মায়ের মনে হলো যে অভিনয় এমন একটা আড়াল দিচ্ছে আমায়, যেটা আমাকে অ্যালাউ করছে কোথাও একটা ওই আর্ট ফর্মটার প্রতি ইন্টারেস্টেড হতে। আমার মা খুব ভালো মা, মানে হয় না কিছু মানুষের জীবনে, অনেক মানুষের জীবনে অনেক ধরনের অ্যাম্বিশন থাকে, আমার মায়েরও অনেক গুণ ছিল এবং অনেক কিছুই ভালো পারতেন, এখনও পারেন। আমার মা বরাবরই খুব ভালো মা হতে চেয়েছেন, এটা সব থেকে বড় ঘটনা। এবং যেটা হতে গিয়ে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে আমার পুরো মনটাকে স্ক্যান করে ফেলতেন, আর এই স্ক্যানটা করতে গিয়ে উনি বুঝতে পেরেছিলেন যে অভিনয়টা হয়তো এর দ্বারা সম্ভব হবে। তো তারপরে স্কুলে পরে তারপরে নাটক যখন করা হলো, তখন আমাকে সেখানে আস্তে আস্তে আমার পাঠ বাড়তে শুরু করলো। এই করতে করতে যখন ক্লাস 5 পেরোলাম, আমাকে শান্তিনিকেতনে পাঠিয়ে দেওয়া হলো আমার পড়াশোনা করতে। ওইখান থেকে বলতে পারো
প্রপারলি আমার থিয়েটার অভিনয় জীবনের শুরু। কারণ তখন তো যে টেক্সটে আমরা অভিনয় করছি টেক্সটগুলো আরও কঠিন। এতদিন আমরা সত্যি ছোটদের বাচ্চাদের নাটকে অভিনয় করেছি। এখন সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথ বাচ্চাদের কথা ভেবে লিখলেও তার মধ্যে পলিটিক্যাল কোনোটেশন যেহেতু আলাদা থাকতো, তাই তাসের দেশের তাসের দেশ দেখে বাচ্চাদের যেরকম মজাও লাগে তেমন খুবই বড় রাজনৈতিক সত্যতা রয়েছে ওই নাটকটি। ফলে এই যে বিভিন্ন লেয়ার বুঝতে 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 যাওয়া, সঙ্গে শান্তিনিকেতনের ওই পরিবেশটা, ওই খোলা আকাশের তলায় পড়াশোনা, বৃষ্টি পড়ছে তার মাঝখানেই এমনিতে ক্লাস চৌপাট হয়ে যাচ্ছে, না হলে তার মাঝখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রবার্ট ফ্রস্টের কবিতা পড়িয়ে দেওয়া হচ্ছে। সে একটা অদ্ভুত, সব কিছু মাথার মধ্যে গোলমাল হয়ে যাচ্ছে। প্রথম হয়েছিল যেহেতু আমি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেছিলাম, আমি এটাতেই আসছিলাম যে সবেতেই তোমার বই পড়ি। হ্যাঁ, খুব আমার বড় বড় শিফট হয়েছে জীবনে। সেখান থেকে শান্তিনিকেতন, মানে টিপিক্যালি ব্যালেরিনা পড়া একটি মেয়ে হঠাৎ করে এমন একটা স্কুলে গিয়ে পড়লো যে স্কুলে লোকে হাওয়াই চপ্পল পরে ঘোরে, তার কারণ এই গাছের তলা থেকে ও গাছের তলা ঘুরতে হয়, আর আসনটাকে পিঠে চাপিয়ে নিয়ে ঘুরে 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 বেড়াচ্ছি যাতে মাটিতে না বসি। তো এই পুরো পরিবেশের শিফটটা প্রাথমিকভাবে আমি অ্যাডজাস্ট করতে আমার সময় লেগেছে। কিন্তু শান্তিনিকেতন আমার প্রথম প্রেম, শান্তিনিকেতন আমার চেতনার মধ্যে আমি আজ যতটুকু তার প্রথম বীজটা কিন্তু মানে আসানসোল ডেফিনেটলি খুব বড় একটা জায়গা রাখে আমার পুরো ছোটোবেলাটা। আর আমার দারুণ একটা ছোটোবেলা কেটেছে। আসানসোলের বাড়িটা সে একটা অন্য গল্প। সেখানেও খুব মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল জায়গা ছিল। কারণ আসানসোলের বাড়ি হচ্ছে মিনি ভারতবর্ষ, একদম একদম, একটু মিথ্যে নয়। তো ওখান থেকে শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনে ওই প্রত্যেকটা জিনিসের বীজ বুনে বুনে দেওয়া, প্রথম রবীন্দ্রনাথের গান বুঝতে শেখা। আমরা আধুনিক কবিতাটা একটু কমই পড়েছিলাম, সেগুলো সব পরবর্তীকালে হয়েছে। ছোটবেলাটা পুরোটাই খুব রবীন্দ্রনাথ ঘেরা। কিন্তু ওই যখন বিসর্জন পড়ছি, ক্লাস 9-এ পড়ি যখন, তখন বিসর্জন প্রথম করছি, রিহার্সাল করব, আমাকে যথারীতি অপর্ণা দেওয়ার চেয়ে গুণবতী দেওয়াটা সহজ, লম্বা চওড়া মানুষ, ততদিনে অনেকটা এগিয়ে গেছি, অনেক শিখে গেছি ইত্যাদি। এবং গুণবতী তো খুব কঠিন একটা চরিত্র, সেই চরিত্রকে ওই বয়সে যেটুকু বুঝিয়ে দেওয়া হচ্ছে বা যেটুকু রিয়েলাইজ করে করছি, ওটাই হয়তো ভেতরে 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 অভিনেতা হিসেবে আমাকে বড় করছিল। তারপরে কলকাতায় এলাম হায়ার স্টাডিজে, আমার কলেজ প্রেসিডেন্সি, মাস্টার্স করেছি যাদবপুর থেকে। এবং প্রেসিডেন্সি কলেজে আসার পরে আধুনিক কবিতা, আধুনিক টেক্সট, অন্যান্য নাটক, এবং দেখা অনেক বেড়ে গেল। কলকাতা শহরে সেই জায়গাটা ছিল যে আমাদের থিয়েটার দেখার জায়গাটা অনেক প্রশস্ত হলো। রাজনৈতিক সচেতনতা কাকে বলে সেটা এতদিন সাহিত্যের অন্তরালে আসছিল, এবার অনেক বেশি প্রকটভাবে জীবনে দেখা দিল, এবং সেটার যে একটা মাধুর্য আছে, সেটার যে একটা উন্মাদনা আছে, এই সবটা মিলেমিশে যেতে 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 থিয়েটার চললো। এবং অদ্ভুতভাবে প্রেসিডেন্সি কলেজে এসে ফার্স্ট ইয়ারে যখন তাসের দেশ করছি, এবং প্রেসিডেন্সি কলেজের লোকজন যখন সেটা পরিচালনা করছেন, সেখানে যে পরিবর্তনগুলো আনা হচ্ছে, সেখানে যেভাবে ডিরেকশনটা দেওয়া হচ্ছে, তার যে বা দর্শনের দিক থেকে যে কতটা আলাদা, শান্তিনিকেতন একটা জায়গাকে ফলো করে কাজ করে। আমি এস্থেটিক্স নিয়ে কথা বলছি না, রাজনীতি নিয়ে কথা বলছি। প্রেসিডেন্সি কলেজে এসে যখন আমি দেখছি, তখন সেটাকে যেভাবে পলিটিসাইজ করা হচ্ছে সেই টেক্সটটাকে, আমার কাছে পরপর পরপর যে দরজাগুলো খুলেছিল সেগুলো ওইভাবেই খোলা দরকার ছিল। আমি সেই দিক থেকে বলবো আমি খুব লাকি যে আগেই এটা খোলেনি, আগে ওই দরজাটা খুলেছে, আগে বেসিকটা বুঝেছি। আগে রবীন্দ্রনাথ, তাসের দেশ, তার সৌন্দর্য, তার আলপনা, তার চিত্রকল্প, কেন ওইভাবে করলাম, সুর কেন পারফেক্ট হওয়া উচিত, কিভাবে হাঁটবো, কিভাবে কথা বলবো, আগেই গ্রামারটা হয়েছে। সেই গ্রামারের উপরে রাজনৈতিক সচেতনতা, অভিনয়ের আরও কি কি দরজা খুলে দেওয়া দরকার, অন্য ধরনের ওয়ার্কশপ,
সেগুলো কি লেয়ার অ্যাড করতে করতে গেল, সেটা ওই বেসিকটা খুব স্ট্রং ছিল বলে শান্তিনিকেতন যে বেসিকটা আমাকে ধরিয়ে দিয়েছিল। ওখানের আমার দুজন গুরু, অবশ্যই আমি নাম করবো অম্বুজানন্দ রায় এবং সৌমেন সেনগুপ্ত। শান্তিনিকেতনে যারা আমি যাদের কাছে থিয়েটার শিখেছি, আমার অধ্যাপক দুইজন। এবং তারপরে প্রেসিডেন্সি কলেজ, পরবর্তীকালে যাদবপুরে যখন পড়াশোনা করতে শুরু করি, আমি দুর্দান্ত সুযোগ পাই। তখন শেখর সমাদ্দার আমাদের পড়াচ্ছেন চাঁদবণিকের পালা, এবং ক্লাস করছি ওটা। এবং তারপরে শেখরদা বলছেন, এই তুই থিয়েটার করিস তো, তুই সুন্দর বিবির পালা বলে আমার একটা নাটক আছে, তুই সেখানে একটা পাঠ করবি। হঠাৎ একটা রিকাস্ট আসে, এবং অদ্ভুতভাবে স্টেজে আমি গিয়ে দেখি আমি ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার্স, দুটো মূল চরিত্রের একটি আমি আর একটি চপল ভাদুরী। এবং আমার মাথায় হাত হয়ে যায়, কারণ উনি যে পিচে শুরু করছেন, যেভাবে কাজ করছেন, এবং ওই যে ওনাদের ফিমেল ইম্পারসোনেটর সাজা, পুরুষ মহিলা সাজতেন যেহেতু তখনকার দিনে স্টেজে, এবং সেই বিদ্যাসুন্দর পালা, সেই টেক্সটগুলো, সেই পুরনো প্রাচীন টেক্সটগুলোকে উনি যেভাবে বলছেন, আমার তো মাথা টাথা খারাপ হয়ে গেল। আমি বললাম আমি তো পারবো না, এই 5টা রিহার্সাল দিয়ে যাওয়া এত কঠিন ঘটনা। কিন্তু ওই 5টা রিহার্সালের মধ্যে চপলদার ইনপুটসগুলোও আমি ভুলবো না। এবং আমার চরিত্রটা ছিল পুরুলিয়ার একটি নাচনি চরিত্র, ভীষণ কঠিন, তার ডিকশন আলাদা, তার সব কিছু আলাদা। সামহাউ ওই ছোটবেলায় আসানসোলে ছিলাম, পুরুলিয়ার ডিকশনটা কানে বাজতো, আমার তুলতে কম সময় লেগেছে। এবং আমার এখনো মনে আছে আমি খুব ভয় পাচ্ছিলাম। চপলদারা তো চেনেন, মানে ওদের অভিজ্ঞ চোখ। চপলদা আমার মাকে বলেছিলেন যে ওকে ভয় পেতে বারণ করো। আমার মা স্টার থিয়েটারে প্রথম শো, আমার মা ব্যাক স্টেজে এসেছেন, চপলদা মাকে বলেছিলেন ওকে ভয় পেতে বারণ করো, ও খুব ভালো করছে, দেখো ও ক্ল্যাপ পাবে। ওনারা তো যাত্রার লোক ছিলেন, ওনাদের কাছে ক্ল্যাপটা খুব বড় একটা ঘটনা। এবং সত্যি আমার আর চপলদার যেটা ক্লাইম্যাক্স সিন, একটা ভয়ঙ্কর বাদানুবাদ, এবং ওই একটা কি বলবো দার্শনিক ডিফারেন্স থেকে দুটো মানুষ দুটো প্রান্তে দাঁড়িয়ে আছে, এবং সাংঘাতিক সত্য রিভিল হচ্ছে দুজনের জীবনের। সত্যি স্টার থিয়েটার ভর্তি হাততালি ওই সিনটাতে। আমার এখনও মনে আছে মা যখন আবার ব্যাক স্টেজে এসেছেন, আমি চপলদাকে প্রণাম করলাম, চপলদা আমার মায়ের দিকে তাকিয়ে বললাম বলেছিলাম ক্ল্যাপ পাবে। তো এইগুলো আমার কাছে আশীর্বাদের মতন। তার সাথে সাথে ইউথ থিয়েটারে জয়েন করা, কলকাতা আসার পরে দুম করে আমি কলকাতা আসার পরে বরং আমি আর অভিনয় করতে চাইনি, জানো। অদ্ভুতভাবেই আমি চায়ের দোকানে বসে গান গাইছিলাম টিনের তলোয়ারের ছেড়ে কলকাতা বন। এই করতে করতে ওরা আমাকে ওইখানে এসে হঠাৎ করে, ওদের তখন ফোর্থ বেল থিয়েটার, ওরা একটা নাটক লিখেছে, সেই নাটকে 7-8খানা গান আছে, একটি আবার টপ পাঙ্গের গান। এবং ওরা এমন একজনকে খুঁজছে যে অভিনয়টাও করবে, কেন একটা দারুণ চরিত্র আছে, ভীষণ ভণ্ড একজন জ্যোতিষী, সে বিভিন্ন রকম ঘটনা ঘটায়, এবং 8টা গান গাইতে হবে পুরো নাটকটা জুড়ে। ওরা কাস্টিং খুঁজছে। হঠাৎ করে আমাকে যাদবপুরে ইউনিভার্সিটির বাইরে চায়ের দোকানে ওরা এসে অ্যাপ্রোচ করে যে এই তুমি চলো আমাদের সাথে। এই করে 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 মানে আবারও মানে যত পালাতে গেছি তত কাছে টেনেছে অভিনয়। পালানোর খুব একটা জো ছিল না। তার সাথে যেটা আমাকে সমৃদ্ধ করেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আমি 2011 সাল, তখন আমি MA পড়ছি, তখন আমি আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিশন তখন সবে শুরু হয়েছে, তার আমি থিয়েটারের পুরো পেজটা তখন আমি হ্যান্ডেল করছিলাম, যার ফলে আমাকে মাসে অন্তত 12 থেকে 14টা নাটক দেখতে হতো। এবং এই যে ওটা তোমার কাজের মধ্যে পড়তো, এবং নাটকগুলো দেখলেই শেষ হবে না, নাটকগুলো নিয়ে আমাকে নাট্য সমালোচনা লিখতে হবে, যার ভাষা খোঁজার চেষ্টা করছি তখন, যে বা ওইটা নিয়ে তখন পড়াশোনা করছি যে হাউ টু রাইট আ প্রপার রিভিউ, নাটক কিভাবে দেখবো যদি সমালোচনার চোখে দেখি। সমালোচনা মানে তো খারাপ নয়, কিভাবে দেখতে হয় সেটাকে ডাইসেক্ট করতে গেলে কিভাবে দেখতে হয়। এবং ওই যে অত অগণিত নাটক দেখে যাওয়া তখন, সেটা আমাকে হেল্প করেছে, সেটা আমি পরে পরে গিয়ে বুঝেছি। তারপরে দুম করেই অ্যাপ্রোচ করলাম বিদেশে একটি ইনস্টিটিউশনে, লফবরো ইউনিভার্সিটি। সেখানে দেখলাম যে ওয়ার্ল্ড থিয়েটার পারফরমেন্স পড়ানো হবে, ইন্ডিয়ান স্টেজ ইত্যাদি নিয়ে ওরা একজন কাউকে চাইছেন ভারতবর্ষ থেকে। আমি আউট অফ দ্য ব্লু ইন্টারভিউ দিলাম, সিলেক্টেড হয়ে গেলাম, চলে গেলাম। এবং ওই ইংল্যান্ডে চলে যাওয়া এবং ওখানে গিয়ে আমি যতটুকু টাকা রোজগার করেছিলাম
সবটা দিয়ে আমি থিয়েটার দেখেছি, এবং আমি কিচ্ছু ছাড়িনি। আমি আফ্রিকান আমেরিকান এক ভদ্রলোক আর্তুরো উই করছেন, পুরনো 1700 শতাব্দীতে তৈরি হয়েছে ডাচেস থিয়েটার, সেখানেও দেখতে গেছি। আমি ন্যাশনাল থিয়েটারে লরেন্স অলিভিয়ার মঞ্চে গিয়ে, ওটা আমার জীবনের সব থেকে দামি টিকিট, মানে আমার রক্ত জল করা টাকা, আমার এখনও মনে আছে, লেখা আছে 52 পাউন্ড। সাইমন রাসেল বিল করছিলেন, কিং লিয়ার এবং স্যাম মেন্ডিসের পরিচালনা। আমি থরথর করে কাঁপছি, আমার এখনও মনে আছে। আমি যখন ইন্টারভেল হচ্ছে, আমার কাঁপুনি থামছে না, আমার পাশ দিয়ে স্যাম মেন্ডিস গেছেন, কোটটা আমার গায়ে লেগেছে, এবং আমি ভাবছি যে আমি কোথায় এসেছি। এবং প্রথমবার আমি দেখছি অত বড় মঞ্চ যে হতে পারে আমার ধারণার বাইরে, অত বড় মঞ্চ এবং হলোগ্রাম লাইটের ব্যবহার প্রথম দেখছি ওখানে গিয়ে। টেকনোলজি বলো, ক্লাসিক্যাল অপেরা বলো, সব দিক থেকে ওই 6টা মাস, এবং আমার ছেলেমেয়েরা যাদেরকে আমি পড়াতে গেছি ওখানে, এবং আমরা ইংরেজিতে মৃচ্ছাকাটিক করেছিলাম, এবং ব্রিটিশ ছাত্রছাত্রীদেরকে পইতে কি হয় এটা বোঝাতে গিয়েই আমাকে যা বেগ পেতে হচ্ছিল। কিন্তু এই যে কালচারাল এক্সচেঞ্জ, এবং ওদের কাছ থেকে শিখে নেওয়া যে আন্ডার অ্যাক্টিং কাকে বলে, যেটা করতে এখানে মানুষ ভয় পায়, ভীষণ ভয় পায়, আমি জানি না, ফর সাম রিজন এখানকার অভিনেতা অভিনেত্রীরা মনে করেন যে আসলে খুব সূক্ষ্ম তফাৎ আছে অভিনয় না করা আর আন্ডার অ্যাক্টিং করার মধ্যে। তো সেটা চরিত্র বুঝেই করতে হবে। ওই কন্ট্রোলটা আমাকে বিদেশের ওই লার্নিংটা শেখালো। তারপর আমার নিজের দল হলো, সেই দল থেকে আমরা প্রচুর রিসার্চমূলক কাজ করলাম, পরপর থিয়েটার করেছি, এবং ইরানের থিয়েটার, বাহারাম বেইজাইয়ের লেখা নাটক, সেই থিয়েটারের অনুবাদ করে আমরা স্টেজ করেছি, সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পারফর্ম করেছে আমরা। তারপরে আর্থার মিলারের নাটক ক্রুসিবল, তার বাংলা অনুবাদ ঠিক বলবো না, ভাবানুবাদ বলবো, পুরুলিয়ার প্রেক্ষাপটে, সবগুলোই লিখেছিলেন এবং ডিরেক্ট করেছিলেন সুদীপ্ত চট্টোপাধ্যায়। এবং আমি খুবই সেখানে বেশ কিছু চরিত্র এমন করার সুযোগ পেয়েছিলাম যেগুলো লাইফ টাইম ক্যারেক্টার্স। তো এইভাবে এগোতে এগোতে তারপরে একদিন হঠাৎই, সেটাও হঠাৎ ডাক পেলাম, যে টেলিভিশন ডাকলো যে এসো অভিনয় করো। আর সত্যি কথা যে মঞ্চ করে অর্থনৈতিকভাবে সারভাইভ করাটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। সেইখান থেকে দাঁড়িয়ে রোজ অভিনয় করতে পাবো, কারণ মনের খিদে মিটবে আর পেটেরও খিদে মিটবে, কারণ অর্থের অভাব হবে না যদি টেলিভিশনে অভিনয় করি। দুটোকে এক করলে আসলে কোনো কম্প্রোমাইজ করিনি, কারণ না, আমি টেলিভিশনেও রোজ শিখি। তো এটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট। একজন অভিনেতা অভিনেত্রী যাই বলুন না কেন, লিঙ্গ সরিয়ে রেখে যদি কাজটাকেই মাথায় রাখি, সেক্ষেত্রে ঠিক যেভাবে একজনের নির্মাণ হওয়া উচিত, অরিজিতা মুখোপাধ্যায়ের জীবনটা তাকে সেভাবেই নির্মাণ করেছে। আর তাই বোধহয় আমরা এত ভালো ভালো অভিনয় তার থেকে উপহার পাচ্ছি এবং আগামীতেও পাবো, এইটা বিশ্বাস হয়ে গেছে এখন দর্শক হিসেবে। একটু ওই মিনি ভারতবর্ষে ফিরে যেতে চাই। আচ্ছা আচ্ছা, আমার যারা শ্রোতা তাদেরকে বলবো একটু মন দিয়ে শুনুন, ভীষণ মজা পাবেন এই জায়গাটা শুনলে। শুধু মজা নয়, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল ইন্টারভিউতে বসার আগে যখন আমরা কথা বলছিলাম, যে দেখুন মানুষের জীবনে কত বিচিত্র অভিজ্ঞতা থাকে, আর সেগুলো আমরা কি অদ্ভুতভাবে জানতে পারি, তাই না? আসুন আপনাদেরও যারা শুনছেন হলফ করে বলতে পারি তাদের একটা খুব অন্যরকম অভিজ্ঞতা হবে। একজন মানুষের নির্মাণের ক্ষেত্রে তার যাত্রা পথটা তাকে যে কতটা সমৃদ্ধ করে, সেটার আরও একটা উদাহরণ অরিজিতার এই মুহূর্তের কথাগুলো। হ্যাঁ, আসানসোলের বাড়িটা ওই পুরনো ব্রিটিশ বাংলো ছিল, এবং সেই বাড়িটা পরবর্তীকালে রায়বাড়ি বলে প্রচলিত ছিল, কারণ কোনো বাঙালি ভদ্রলোক অবশ্যই ওটা কিনে নিয়েছিলেন। কিন্তু বাড়িটা লিজে দেওয়া হতো বেশ কিছু বছরের জন্য, এবং আমার মনে আছে আমার বাবারা, ওরা বেশ কয়েকজন বন্ধু মিলে ওই বাড়ির এক একটা পোর্শন লিজ নিয়ে নিয়েছিলেন, এবং বাড়িটা সেন্ট্রাল যে গেটটা ছিল, মেন গেট, বিশাল বড় একটা গেট, তার সামনে বিশাল একটা বাগান, ওর প্রায় বাগান বাড়ির মতনই দেখতে, অনেকটা জায়গা সামনে খোলা, তখনকার দিনের ব্রিটিশ বাংলো যেরকম হতো। তারপরে বাড়িগুলো শুরু হচ্ছে, ওনারা না আর কোনো পাঁচিল রাখেননি। আচ্ছা, মানে একটাই বাউন্ডারি, তার মধ্যে 5টি পরিবার, এবং একটি মিক্সড ফ্যামিলি, ওড়িয়া অ্যান্ড তামিল মিক্স, একটি পিওর তামিল ফ্যামিলি, 2টি বাঙালি পরিবার, এবং তার মানে
এইটার যে মেন পেছনের পাঁচিলটা, সেই পেছনের পাঁচিলটার পাশেই যে বাড়িটা, সেইটা আসলে ছিল মিনি ভারতবর্ষ। সেটা যেহেতু একদম আমাদের লাগোয়া নেবার, সেটা একটা 4 তলা, মানে 4 মঞ্জিল কি ঘর আমরা বলতাম। তো ওই 4 মহলা বাড়ি, এবং বিশাল সেটা এরিয়াটা, মানে 4 তলা, এখনকার 4 তলার মতন নয়। সেই বিল্ডিংটার নাম ছিল বাগ বিল্ডিং। বাগেদের লিজ নেওয়া বা কেনা জমি ছিল হয়তো। তার এক একটা ফ্লোরে এক একটা কমিউনিটি থাকতো, গুজরাটি, মারওয়ারি, পাঞ্জাবি, তারপর তোমার জৈন, হ্যাঁ, এবং আবার আমাদের রায়বাড়ির ফ্রন্ট গেটের বাইরে একটা বড় বিহারি কমিউনিটি, আর ডান দিকে মুসলিম কমিউনিটি। তো এই যে পুরো একটা, মানে তুমি বুঝতে পারছো, সব পাবে তুমি, ভারতবর্ষ, মিনি ভারতবর্ষ, এবং সমস্ত রকম পুজো, সমস্ত রকম কালচারাল সেলিব্রেশন একসাথে হচ্ছে। মানে ফ্রম ঈদে বিরিয়ানি খাওয়া আর ডিমের মিহিদানা খাওয়ার থেকে শুরু করে, দুর্গা পুজোয় ভোগ খাওয়া থেকে শুরু করে, আইয়াপ্পান পুজোয় ভোগ খাওয়া থেকে শুরু করে, গুরু নানক জয়ন্তী, মানে এভরিথিং, কি নেই, হ্যাঁ, মাতা দি কি ঝোলি, অমুক তমুক, মানে সব চলছে, এবং 12 মাস চলছে। আর ছেলে মেয়েদের মধ্যে অদ্ভুত একটা বন্ধুত্ব। তাদের কাউকে বলা হয়নি যে কিছু মানবে না বা কিছু, সবাই সব মানে। আসলে কেউ কিছুই মানে না, সবাই ওইটা বোঝে যে দ্যাট দ্য স্পিরিট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই বাড়িটাই, রায়বাড়ির মধ্যে আবার একটা অন্য গল্প ছিল। রায়বাড়ির ভেতরে যে কটা বাচ্চা ছিল, তারা যেহেতু জানতো ওটা একটাই বাউন্ডারি, তারা ওই যে বাড়িতে ঢুকলো, ধরো স্কুল ফেরত বা পড়তে এসে ফেরত আসছে, তারা কোন ঘরে ঢুকে কি খাবে, কোন খাবারটা খাবে আর কেন খাবে, আর কোন বাড়িতে ঘুমিয়ে পড়বে, কোন বাড়িতে পড়াশোনা করবে, সেটা তাদের এন্টায়ারলি তাদের ডিসিশন। ফলে আমরা সারা জীবন এটা জেনেই বড় হয়েছি যে এরাই আমাদের আসল ভাই বোন। তুমি ধরো একদিন ঢুকে তুমি তামিল ফ্যামিলি ঘরে শুয়ে পড়লে, তখন আমি সত্যি বলছি, ছোটবেলায় ভেজিটেরিয়ান ছিলাম, মাছ খেতাম না। এবং আমি ম্যাক্সিমাম দিন আমাকে এটা বলে করলা খাওয়ানো হতো যে করেলা নি খায় তুমি করেলা নি খাও কি তোমাকে দহি নেই মিলেগা। তো দই ভাত তো খেতেই হবে, কেননা আমি তো রসম ভাত, দই ভাত এর উপরে বেঁচে থাকি। আমার মা অগণিত সাউথ ইন্ডিয়ান রান্না জানেন, কারণ অনেক দিন অবধি আমাকে ওইভাবে খাওয়াতে হয়েছে, আজও খাওয়াতে হয়। তো আজও, মানে আমার মা অমুক ভিন্ডিটা বানাতে হবে, তো মায়ের মাথার মধ্যে যে কুকবুক আছে সেখান থেকে মা বের করে আজকে কোন প্রদেশের ভিন্ডি হবে। তো ওটাও আমার মনে হয় আসলে বাবুর মা কিন্তু ভেতরেই লুকিয়ে আছে। মানে এই যে অরিজিতাকে দেখছেন, তার মাও কিন্তু সেভাবেই খেয়াল রাখে তার। আমার মা ভীষণ, আমি বললাম না, আমার মায়ের জীবনের অ্যাম্বিশন, এটাও একটা প্রাপ্তি, এরকম মা পাওয়া। আমি ভালো মা হব, এটা আমি বললে মা হাসে, মাঝে মাঝে রেগেও যায়, কিন্তু এটাই সত্যি। আমার মায়ের এই অ্যাম্বিশনটা ছিল বলে আমি হয়তো, আমার মা আমার প্রথম গুরু, ফলে এই নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আর একটা নিশ্চয়ই মা তখন আশাহত হচ্ছিল যে বাবারা এত মেধাবী মানুষ, সায়েন্সের লোক, মেয়ে তো কিছুই শিখছে না। আরও একটা বিষয় হচ্ছে, খুব খারাপ ছিলাম। আর বিষয় হচ্ছে যে পালকি বাহক যে হয়েছিল ইন্ডাস্ট্রির, বা আরও যে তিনি বলবেন চওড়া কাঁধই বোধহয় বলে দিয়েছিল, এই নিয়ে একটা গল্প আছে, সেটাও বলবে। যে স্কুলে যখন ভর্তি হয়েছিল, মাকে প্রায় ওর বার্থ সার্টিফিকেট নিয়ে ঘুরতে হতো। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক টিচারই, মানে ধরো যে সাবজেক্টগুলোতে ভালো, হ্যাঁ হ্যাঁ, তা সেই সাবজেক্টের টিচারদের খুব একটা বক্তব্য থাকতো না, কিন্তু ধরো অঙ্কে এত খারাপ ছিলাম। একবার এরকম হয়েছিল, ডেকে একজন আমার মাকে বলেছে না, ও একটু বয়সে বড় না, মানে ভেবেছে ফেল ঠেল করেছি, বলছে আসলে অঙ্কের রেজাল্টটা খারাপ। তো মা বলেছে না, ও তো এই সালেই জন্মেছে, এই যে ওর বার্থ সার্টিফিকেট একদমই ভুল হয়, ও অঙ্কে আসলে কাঁচা, একটু ভয় ঠয় পেয়ে যায়। আর অদ্ভুতভাবে দেখুন, কত কম বয়সেই যে একটা দত্তগিন্নি এরকম একটা চরিত্র, সেটাও কিন্তু খুব স্পোর্টিংলি নিয়েছে। আর এই অরিজিতার মধ্যে স্পোর্টিংলি বিষয়টা আছে বলেই বোধহয় ফাটাফাটি স্ক্রিপ্টটা শোনা মাত্রই সে রাজি হয়ে গেছিল, তাই না? তার কারণ কি বলতো, এই যে মানে আসলে মানুষের না ধারণার অনেক গন্ডগোল আছে। ধরো প্রথম গন্ডগোল হচ্ছে স্ট্রাকচারকে মানুষ রোগা মোটা দিয়ে বিচার করেন। ধরো কারোর স্ট্রাকচারই খুব বড়, বিপাশা বাসু কথার কথা বলছি, খুব চওড়া কাঁধ, দেখবে খুব চওড়া স্ট্রাকচার। এবার ছোটবেলায় আমি কিন্তু তখন আমার হাড় বেরোনো রোগা, আমি হাড় বেরোনো বলতে গলার হাড়গুলো বেরিয়ে আছে বলছি, আদারওয়াইজ আমি খুব মানে স্ট্রং বিল্ড একটা মানুষ ছিলাম, মোটা কোনোদিনই ছিলাম না ছোটবেলায়।
কিন্তু ওই যে প্রপার ফিট স্টাউট একটা লম্বা চওড়া সুন্দর চেহারা, সেটাকে ম্যাক্সিমাম সময় লোকজন মোটা বলেই ভুল করেছে। মানে ক্লাসের ছেলেরা মোটি, কোনো মানে নেই কিন্তু, মানে কেন মোটি সেটা নোবডি নোজ। কেন বাকি মেয়েরা যেহেতু আমার কোমরের কাছে শেষ, সামহাউ লম্বাটাকে প্রায়োরিটাইজ করা যায়, মোটি। তো এইগুলো না হয়েছে। এবার যখন সত্যি সত্যি মোটা হলাম 2011-12 সালের পরে আসলে মোটাটা হলাম বিভিন্ন কারণবশত, তখন আমি এমন অদ্ভুত কিছু সিচুয়েশন ফেস করেছি যে আমার মানে সেটা ধরো পরিচিত লোকেদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, কী রে কেমন আছিস, এসব নেই। প্রথম কথা, বাবা তুই কি মোটা হয়ে গেছিস, তাতে তো আমি মানুষটা পাল্টে যাইনি। এই কথাগুলো না খুব আমার বরাবরই আমাকে খুব এফেক্ট করেছে, যে আর কিছু দেখতে পাচ্ছে না, বলতে পারতো তো যে মুখটা এখনো আগের মতনই আছে, চোখ দুটো তোর কি সুন্দর, তো বাহ তোর চুলটা তো আরও সুন্দর হয়েছে, আরও তো অনেক কিছু সুন্দর হয়েছে, বা রে আজকাল খুব ভালো লিখছিস বা খুব ভালো অভিনয় করছিস। না, প্রথম কথা হচ্ছে বাবা কি মোটা হয়ে গেছিস কেন। তো এই অসুবিধাটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য, আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসার পরে সব থেকে বেশি বুঝতে পেরেছি যে আমি মোটা, এবং এটা নিয়ে মানুষের সমস্যা আছে খুব আনফর্চুনেটলি। অর্থাৎ আমাদের যে প্রতি মুহূর্তে স্টিগমাগুলো ভয়ঙ্কর, এই পরিমাণ বডি শেমিং আমাকে অ্যাকাডেমিক্সে ফেস করতে হয়নি, আমাকে ফেস করতে হয়েছে ম্যাক্সিমাম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসার পরে, থিয়েটারের মঞ্চে যেখানে আমার পুরো শরীরটা দাঁড়িয়ে পারফর্ম করছে, আমাকে কোনো দিন ফেস করতে হয়নি। আমি এটা খুব বড় গলায় বলছি। এবং মানুষ আমাকে ওই আমার পুরোটা নিয়ে দাঁড়িয়ে থেকে অভিনয় করাটা, ওই যে আমি যখন মঞ্চে অভিনয় করছি সেটাতে আমার চেহারাটা সামহাউ সবাই ভুলে গিয়ে শুধু চরিত্রটাই বরাবর বড় হয়ে উঠেছে। এবং আমার সাধারণ অডিয়েন্সের কাছেও তাই, আজও তাই, টেলিভিশনের অডিয়েন্সের কাছেও কিন্তু তাই। এন্ড অফ দ্য ডে তারা আমাকে মোটা রোগা এই সমস্ত ভাবেন না, তারা চরিত্রটার দিকে কনসেন্ট্রেট করেন। তারা বলেন অপূর্ব হচ্ছে বা ভালো হচ্ছে, খারাপ হলে বলবেন খারাপ হচ্ছে, চরিত্রটা মুখ্য হয়ে যায়। অথচ যাদের সাথে কাজ করি তাদেরই মধ্যে, সর্ষের মধ্যে ভূত, আমি বলছি না সবাই, কিন্তু অনেকেই যারা বুদ্ধিমান তারা মুখ বন্ধ রাখেন, যারা নন বা তাদের সেই শিক্ষাটা নেই যে মানুষকে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবো, তারা বলেন। এবং আমি এতই বিরক্ত হয়ে উঠছিলাম, বিশেষ করে টেলিভিশন জয়েন করার পর থেকে। ফাটাফাটির জন্য যখন আমাকে ডাকা হয় এবং বলা হয় যে এই ধরনের টপিকের উপরে একটা সিনেমা হবে, এবং উইন্ডোজ এই ধরনের ছবি তো করে যেগুলো সামাজিক বিষয়, সেটা খুবই একটা ভালো ব্যাপার। আমি স্ক্রিপ্টটা শোনার পর আমি প্রথম বলেছিলাম যে, ওখানে তুমি জানো 4 বন্ধু আছে, আমি প্রথম বলেছিলাম যে আমাকে কোন চরিত্রটা দেবে এখনো ডিসাইডেড হয়েছে? হ্যাঁ ডিসাইডেড হয়েছে, কিন্তু আমরা আরেকটু ভাবছি, ওটাও করতে পারি এটাও করতে পারি, এরকম একটা চলছিল। প্রাথমিকভাবে আমাকে ভাবা হয়েছিল সংঘশ্রী যে চরিত্রটা করে সেটার জন্য, পরে আমাকে চেঞ্জ করে রিঙ্কুর চরিত্রটা দেওয়া হয়। তখন যখন আমাকে ওরা বলছে যে দেখি আমরা আরেকটু ভাবছি, আরও কিছু অডিশনস চলছে, তোমাকে একটা ভাবা আছে, আমি প্রথম কথা বলেছিলাম যে অরিত্রদা আমাদের ডিরেক্টর, অরিত্রদা আমি এই ছবিটাতে যদি তুমি বলো যে শুধু শুটিংয়ে থাকবো বা জাস্ট আসবো, অন্য কোনো চরিত্রের ভয়েস ওভার করে দেবো, তাহলেও থাকবো, কেননা আমি রাজনৈতিকভাবে এরকম একটা কাজের পাশে থাকতে চাই, কারণ আমি এভরিডে এই ঘটনাটার শিকার, আর এটা নিয়ে কথা বলার সময় এসেছে। ফাটাফাটি ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ ওয়ার্ক ইন মাই লাইফ, যে আমি কথা বলতে পেরেছি ওটা নিয়ে আমার কাজের থ্রুতে। মুখে কথা বললে অনেকেই শোনে না, একটা কাজ করে দিয়েছি, নে একটা ছবি করে ফেললাম, এবার তোরা কোথায় যাবি? লোকে ভরে ভরে হল ভর্তি করে সেই ছবি দেখেছে, অগণিত লোক হল ভিজিটে যখন গেছি আমাদেরকে ডেকে বলেছেন যে দিদি আমাদের মনের কথা। এর থেকে বড় জনজোয়ার এসেছিল, সবাই কথা বলেছিল ছবিটাকে নিয়ে, এর থেকে বড় প্রতিবাদ কি হতে পারে? আর তারপরে কি বললো তাতে কি আসে? একেবারেই তাই। এর চেয়ে বড় প্রতিবাদ, এর চেয়ে বড় প্রাপ্তি একজন অভিনেতার কাছে কি হতে পারে? আমাদের সময় গড়গড় করে এগিয়ে শেষ হয়ে গেছে, শেষের দিকে আর কি। গানটা দিয়ে শেষ করবো প্লিজ। তোমার এই যে উপস্থিতি এবং এই বড় বড় চোখ, আর খুব সুন্দর সেজে এসেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি এত সুন্দর একটা শাড়ি পরে, সুন্দর সেট পরে, বড় বড় ডাগর ডাগর চোখে একটা গান গাইবে, সেই সুরের রেশটা দিয়ে আমরা শেষ করবো। তাহলে আমি আমার একটা থিয়েটারের গান গাই। আমি থিয়েটার গানই মূলত শুনতে চাইছিলাম। আমরা ভাদ্রজা বলে একটি নাটক করেছিলাম, ভাদুর গান তাতে, পুরুলিয়ার ভাদুর গান তাতে ছিল। আর ভাদুর গল্প নিয়ে তো অনেক রকম দুঃখ যন্ত্রণা সব কিছু আছে,
আর পুরুলিয়া যখন আছেই তখন ওটাই তো এই গানটা আমি আমার মানে ওই নাটকটা যখন শুরু হতো আমি সেন্টার স্টেজে ফার্স্ট যে গানটা গাইতাম সেই গানটা আমি গাইছি একটু। কেনে কাইঞ্চ বনের পোষনা পাখি, ভাদু ধনের বিদায় শুনে, এ ঝরে দুয়ায় আখি গো, এ ঝরে দুয়ায় আখি। আপনারা এইভাবেই শুনতে থাকুন আমাদেরকে, আর তুমি এইভাবে রসে বসে আমাদের অভিনয় দিয়ে জমিয়ে রাখো। খুব ভালো থেকো। বছরটা শেষ হয়ে নতুন বছর আসতে চলেছে, নতুন বছরে আরো অনেক অনেক ভালো কাজের অপেক্ষায় আমরা রইলাম। প্রত্যেক দিন ভালো কাটুক। তোমার মতো মানুষের থেকে আমরাও যেন অনেক কিছু শিখতে পারি, সমৃদ্ধ হই, জীবন এভাবে এগিয়ে চলুক। আপনারাও প্রত্যেক দিন এভাবেই আমাদের পাশে থাকুন। আজকের মতো মহিলা মহলে পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম। আজকে আমরা বলা ভালো আসরে ছিলাম দুই মুখোপাধ্যায়, শ্বেতামা মুখোপাধ্যায়ের সঙ্গে অরিজিতা মুখোপাধ্যায়।